স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। রমজানের আগেই নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন হলে ভালো হয়। জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজার আগেই হতে পারে নির্বাচন। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ এসব বিষয়। এর ফলে এপ্রিলের প্রথম দিকে যে নির্বাচন হওয়ার কথা তা এগিয়ে আসবে ফেব্রুয়ারিতে। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে মুখোমুখি হন ডক্টর ইউনূস ও তারেক রহমান। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম দেখা দুইজনের। কুশল বিনিময়ের পর শুরু হয় একান্ত বৈঠক। ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠকে আলোচনা হয় নির্বাচন ও দেশের রাজনীতি সহ নানা বিষয়ে। প্রায় ১.৫ ঘণ্টা চলে দুইজনের একান্ত বৈঠক। পরে বৈঠক নিয়ে যৌথ ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, রোজার আগেই জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। একই মত বেগম খালেদা জিয়ারও। প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচনের পক্ষে সায় রয়েছে প্রধান উপদেষ্টারও। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। শিগগিরই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। আর বিএনপি জানায়, নির্বাচনের পরও চলবে সংস্কার। আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। এছাড়াও বৈঠকে জুলাই সনদ সংস্কার সহ নানা বিষয়ে একমত হয়েছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। নিশ্চয়ই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে উৎফুল্ল ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনকি ডক্টর ইউনূসের সাথে কুশল বিনিময়েও হাস্যোজ্জ্বল ছিলেন তিনি। একান্ত বৈঠকেও প্রাণবন্ত আলোচনা করেছেন ডক্টর ইউনূসের সাথে। এমনকি বৈঠক শেষে হোটেল ছাড়ার সময় নেতাকর্মীদের জানিয়েছেন শুভেচ্ছা। বৈঠক ঘিরে লন্ডনে উচ্ছ্বসিত উপস্থিতি ছিল বিএনপি নেতাকর্মীদেরও। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টার কয়েক মিনিট আগেই হোটেল ডোরচেস্টারের সামনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার আগেই রাস্তার দুই পাশে ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে তাকে অভিনন্দন জানাতে ভিড় জমান নেতাকর্মীরা। গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তারেক রহমানকে হোটেল প্রাঙ্গণে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে বৈঠকের কক্ষে যাবার পথে বিভিন্ন জনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বৈঠকের আগে তারেক রহমানকে এগিয়ে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে কুশল বিনিময় করেন দুজন। কেমন আছেন? কুশল বিনিময়ে উৎফুল্ল ছিলেন তারেক রহমান। নানা বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূসের সাথে। খুব ভালো লাগলো। আমার শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে? চলছে, টেনে টেনে চলছে। আমি বুঝতে পারছি। কঠিন অবস্থা। আম্মা সালাম জানিয়ে আমাকে অসংখ্য অনেক সালাম দিন। একান্ত বৈঠকেও তারেক রহমান ছিলেন প্রাণবন্ত। সেখানে প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে হাসি মুখে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। খুবই এনজয় করলাম। সামনে পার্ক, হাঁটার জন্য সুবিধা। হাঁটতে গিয়েছিলেন? খুব ভালো। এখানে হাঁটার অনেক জায়গা। বৈঠক থেকে বের হয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথেও হাসি মুখে আলোচনা করেন তারেক রহমান। বাংলাদেশ সময় বেলা 3:30টার দিকে হোটেল ছাড়েন তারেক রহমান। এ সময়ও বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তাকে। বিদায়ের আগে তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরাও অভিনন্দন জানান তাকে। বৈঠক উপলক্ষে শুক্রবার লন্ডনে হোটেল প্রাঙ্গণে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছিলেন উচ্ছ্বসিত। ফলপ্রসূ এই বৈঠকের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আরও জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। আকবর হোসেন, স্বাগত আপনাকে। জনাব আকবর হোসেন, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে যৌথ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে। এদিকে এনসিপি কিন্তু বলছে দেশের বিষয়ে বিদেশে বসে সিদ্ধান্ত নেওয়া গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। অন্যদিকে জামায়াত কিন্তু এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তো এক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন ও অন্যান্য বিষয়ে সব দল কি ঐকমত্যে পৌঁছাবে? আপনার কি মনে হয়? দেখুন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বৈঠকটি এখানে হয়েছে। বিএনপির যিনি শীর্ষ নেতা তার সঙ্গে বৈঠকটি এখানে হয়েছে। তা আমি অবশ্য শুধু এই বৈঠক সম্পর্কে মন্তব্য করতে পারবো। ঢাকায় কি হচ্ছে বা ঢাকায় অন্যরা কি ধরনের মন্তব্য করছেন সেই বিষয়ে আমি এখনো পর্যন্ত অবগত নই। আমি যতটুকু বুঝতে পারছি, এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা। সিগনিফিকেন্ট ইন এ সেন্স, আপনারা জানেন 5ই অগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে বাংলাদেশে 4 দিন কোনো সরকার ছিল না। সেই প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূসকে রাষ্ট্রভার গ্রহণ করতে হয়েছিল এবং অধ্যাপক ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তাকে কিন্তু সব রাজনৈতিক দল আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে এবং বিএনপিও তাদের মধ্যে রয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বারবার আগেও বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং এই যে অন্তর্বর্তী সরকারের যে কাজ, এই কাজগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা, একটা গণতান্ত্রিক একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এবং এই ক্ষমতা হস্তান্তর করার জন্য বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের ভেতর দিয়ে যদি একটা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ টেকসই গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারবে। আর যদি ক্রমাগত অস্থিতিশীলতা থাকে, যদি সে ঐক্যমত্য না থাকে, তাহলে নির্বাচন পরবর্তী কি পরিস্থিতি তৈরি হবে সেটি নিয়েও নানা কথা, নানা প্রসঙ্গ বিভিন্ন সময় আলোচনা এসছে। এবং আমি যতটুকু বুঝতে পারছি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা দুজনেই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত অবগত এবং তারা দুজনেই চান যে বাংলাদেশে একটা স্থিতিশীল গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুক এবং বাংলাদেশ এমন একটা দেশ হোক যেখানে আসলে জনগণের ইচ্ছা, জনগণের চাওয়াটাই হবে হচ্ছে ক্ষমতার মূল বিষয়। জি, নিশ্চয়ই। আকবর হোসেন, এখানে আরো একটি ব্যাপার জানতে চাই যে বৈঠকটি তো মোটামুটি 1.5 ঘন্টার ছিল, তো এখানে নির্বাচন ছাড়াও নিশ্চয়ই অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে কোনো তথ্য থাকলে জানাবেন দয়া করে। দেখুন, বৈঠকটি যেহেতু 1-to-1 হয়েছে দুজনের মধ্যে, সেখানে বিস্তারিত কি আলোচনা হয়েছে এ ব্যাপারে আমরা অবগত নই। যেটা বৈঠক শেষে একটা যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়। এবং মানুষের যেহেতু আগ্রহটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে, সুতরাং এই যে ব্রিফিংটাও কিন্তু সেটার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
এবং নিশ্চয়ই যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যদি কোনো বিষয়ে মতপার্থক্য থেকে থাকে বিএনপির, সেই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা হয়েছে এবং এগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেগুলোর ব্যাপারে কথা হয়েছে। কারণ একটা ডেমোক্রেটিক সোসাইটিতে তো আলোচনার একটা স্পেস থাকতে হবে এবং সেই বিষয়টাই হয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই বৈঠক শেষে বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ দুই নেতার মধ্যে, অধ্যাপক ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে, আপনারা দেখবেন যে খুবই পজিটিভ ল্যাঙ্গুয়েজ, খুবই ইতিবাচক। এবং আমি নিজেও দেখেছি যখন জনাব তারেক রহমান হোটেল ছেড়ে যাচ্ছিলেন এবং অধ্যাপক ইউনূস যখন ওনাকে সি অফ করছিলেন বা যখন গ্রহণ করেছিলেন, অভ্যর্থনা জানাচ্ছিলেন, তখন কিন্তু দুজনের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই পজিটিভ ছিল, খুবই রিল্যাক্সড ছিল। এবং তারা নিজেরা কি বলবেন, কি নিয়ে আলোচনা করবেন এবং কিভাবে বাংলাদেশের স্থিতিশীলতা আনা যায়, এই ব্যাপারটা নিয়ে যে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই, এই বিষয়টা কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের এক্সপ্রেশনে যথেষ্ট পরিষ্কার হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আকবর হোসেন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সন্তুষ্ট বিএনপি। তাদের দাবি সব অনিশ্চয়তা কাটিয়ে এই বৈঠক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। আর বিদেশে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের পরিপন্থী বলে মত এনসিপির। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল লন্ডনে। বৈঠক শেষে এ নিয়ে প্রতিক্রিয়া দেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই সকল অনিশ্চয়তা কেটে যাবে। নির্বাচন ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তবে এই বৈঠক নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতারা বলছেন, বিদেশে গিয়ে নির্বাচন নিয়ে আলোচনা জুলাই অভ্যুত্থানের পরিপন্থী। সরকার, বিএনপি এবং সভরেন্টি ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন, এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয়, তাহলে বাংলাদেশে যে ইলেকশনটা হবে, এটা 18 কোটি জনগণের ইলেকশন হবে না, এটা একটি দলের ইলেকশন হবে এবং সেই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। সংস্কার ও জুলাই সনদ তৈরিতে বিএনপির সহযোগিতার উপর নির্ভর করে আগামী রোজার আগে নির্বাচন হবে কিনা, এমন দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব করেছে। এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। এই জাতীয় ইতিবাচক চর্চা হলে আমাদের অনেক সংকট সমস্যা সমাধান হয়ে যাবে। আসলে সংস্কার, বিচার এবং জুলাই সনদ বিএনপি যদি সহযোগিতা করে সরকারকে, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো নির্বাচন হবে। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দাবিও রয়েছে দলগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এদিকে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 159 জনের মধ্যে পুরুষ 88 জন আর নারী 71 জন। তাদের মধ্যে 124 জনই বরিশাল বিভাগের। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ফিরছে মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী হাসিব পান্থ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসিব, জানাবেন মানুষ কি স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছে কিনা, ভোগান্তির যেসব চিত্র রয়েছে সেগুলোও জানাবেন। তরণী, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি, যেমনটি বলছিলেন, কমলাপুর রেল স্টেশনে। আমরা এসেছি বেশ কিছুক্ষণ আগেই, তবে এসে পর্যন্ত আমরা দেখছি দিনব্যাপী কিন্তু আসলে রেল চলছে, ঢাকায় ফিরছে মানুষ। অর্থাৎ দীর্ঘ যে ছুটি, প্রায় 10 দিনের ছুটি কাটিয়ে কিন্তু রাজধানীতে মানুষ ফিরছে। তবে আজ সারা দিনব্যাপী কিন্তু মানুষের এই আসা শুরু হয়েছে ঢাকাতে, যেহেতু আগামী 15 তারিখ থেকে কিন্তু আসলে সকল সরকারি
অফিসগুলো খুলে দিয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল কর্মজীবী মানুষেরা রয়েছে তারা ফিরছে। আমরা যদি একটু দেখাই, রাজধানীতে আসলে রেল স্টেশনের রেল যোগে কিন্তু অতিরিক্ত মানুষের চাপ যেমন বেড়েছে, কিছু মানুষ কিন্তু আসলে ঢাকা ছাড়ার জন্যও কিন্তু এখানে অপেক্ষা করছে। এছাড়া আমরা যদি একটু বলি, আমরা এখানে এসে যেমন মানুষকে পাচ্ছিলাম যে ঢাকাতে ঢুকছে মানুষ, তেমনই কিছু মানুষ কিন্তু ঢাকার বাইরে যাবে। আমরা একটু কথা বলবো, আসলে একজন ভোগান্তির কথা বলছিলেন। আপনারা কখন এসেছেন, কোথায় যাবেন? জি, আসসালামু আলাইকুম। আমি 8টার আগে এসেছি কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের জন্যই। তো দেখতে পাচ্ছেন গেমে নে একেবারে একাকার অবস্থা এই গরমের মধ্যে। এই ট্রেনে আমি 15 দিন আগেও ভিজিট করেছি, তখনও আমি এই একই রকম লেট পেয়েছি। 10টার পরে ছেড়েছে, এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। এই ট্রেনটা কিন্তু 8টা বাজে, আর আপনি মানে 8টা বাজে যাওয়ার কথা, এখন আপনারা দেখেন যে অলমোস্ট 9:30টার বেশি বেজে গেছে। তো কন্টিনিউয়াসলি এই সমস্যাগুলো হচ্ছে। তো আমরা আসলে সবাই ভুক্তভোগী, বাট ওইভাবে লিখিত অভিযোগ করা হয়নি। এখন আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ থাকলো যে এই ট্রেনটি যাতে কোনোভাবে আসলে এটা কর্তৃপক্ষের গোচরে যাতে নিয়ে আসা যায় বিষয়টা। কথা বলছিলেন একজন যাত্রী, আসলে অনেকে যেমনটি বলছিলাম তরণী, যে ঢাকাতে ঢুকছে কিছু মানুষ, আবার কিন্তু অনেকে ঢাকা ছেড়ে বাইরে তাদের গ্রামের বাড়িতে ঈদ কাটাতে যাবে, যেহেতু তারা ছুটিতে তাদের কর্মজীবী মানুষ যারা ছিলেন, যারা প্রাইভেট ফার্মে চাকরি করেন কিংবা যারা ছুটি পাননি, তারা এই মুহূর্তে কিন্তু ঢাকা ছাড়ছে। তবে ছেড়ে যাওয়ার থেকে আসলে ঢাকাতে ঢোকার পরিমাণ যাত্রী কিন্তু বেশি, এবং সব মিলিয়ে যারা ঢাকা ছাড়ছেন যে সকল মানুষেরা, তারা বলছিলেন তাদের ভোগান্তির কথা, অর্থাৎ গতানুগতিকভাবে রেল যোগে যে ভোগান্তিটি হয়ে থাকে সেই ভোগান্তির কথা বলছিলেন, যেমনটি শিডিউল বিপর্যয় তার মধ্যে অন্যতম। সর্বশেষ জানাচ্ছিলাম রাজধানীর কমলাপুর স্টেশন থেকে তরণী। হাসিব, ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহার ছুটির আমেজ এখনও কাটেনি। ঈদের 7ম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। ছুটি শেষে আগে প্রিয়জনদের নিয়ে সাগর, পাহাড় আর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। এতে ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক পর্যটন শিল্পে। দূর দূরান্ত থেকে আসা কর্মব্যস্ত মানুষগুলো ঈদের ছুটি শেষে প্রহরগুলো কাটাচ্ছেন কক্সবাজারের সাগরে ঢেউ আর বালুকা বেড়ায়। এতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট সৈকত এলাকা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ, সমুদ্রে দাপাদাপি আর বিভিন্ন স্পটগুলোতে ঘুরে মনের মতো সময় পার করছেন পর্যটকরা। বৃষ্টি আর গরমের মধ্যে ভালোই লাগতেছে, একটা ভালো আবহাওয়া আছে। সমুদ্রটা এখন খুবই গর্জন করতেছে, তাই খুবই ভালো লাগলো। ছুটিতে আসলে সময়টা ভালো কাটে। অন্তত লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করায় চাঙা হয়ে উঠেছে কক্সবাজারের সামগ্রিক পর্যটন শিল্প। হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং স্পট আর পরিবহন খাতে পড়েছে ইতিবাচক প্রভাব। ঈদের আগের দিন বা ঈদের দিন আসলে পরের দিনও এরকম গেস্ট হয় না সচরাচর। 9 তারিখ থেকে আসলে আমাদের মূল বুকিংটা ছিল 9, 10, 11, 12 ফুললি বুকটি ছিল। কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটকের আগমন ছিল। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে সক্রিয় ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন। লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলি বিচ সহ আমাদের এখানে মোবাইল ডিউটি, কুইক রেসপন্স টিম সহ আরও সাদা পোশাকেও আমাদের ডিউটি অব্যাহত আছে। ডিউটি পার্টি যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে পর্যটকদের নিরাপত্তা নির্বিঘ্ন করার লক্ষ্যে। ঈদের ছুটির শেষ সময়ে রাঙামাটির পর্যটন স্পটগুলো স্বাভাবিকের তুলনায় দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে কিছুটা। যান্ত্রিক কোলাহল ভুলে রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক সহ বিভিন্ন স্পট ঘুরে দেখছেন পর্যটকেরা। আসিফ খান, ডিবিসি নিউজ। আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের খোঁজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানের 242 জন আরোহীর মধ্যে জীবিত বিশ্বাস কুমার রমেশ সহ মেডিকেল কলেজের আহতরা আহমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। এদিকে বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি উড়োজাহাজ। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের যে স্থানে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়, শুক্রবার সকালে সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তার সাথে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাতিল এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।
দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান নরেন্দ্র মোদী। কথা বলেন বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ। বিমান দুর্ঘটনার পর এখনও যাত্রীদের অনেকের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। এদিকে বোমা আতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। এছাড়া ৩ ঘন্টা আকাশে চক্কর কেটে মুম্বাই বিমানবন্দরে ফিরে গেছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থাটির আরও একটি বিমান। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ থাকায় দেশটির আকাশসীমা অতিক্রম করে ইউরোপের দেশগুলোতে যেতে পারছে না বিমানগুলো। এমন পরিস্থিতিতে বহু বিমানের যাত্রাপথ বদলানো হচ্ছে। অনেক বিমানকে মাঝপথ থেকে ফিরিয়েও আনা হচ্ছে। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে দর্শনার্থী হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2 দিন বন্ধ থাকার পর সকালে আবারও খুলে দেয়া হয় সেটি। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও জেলা প্রশাসন। স্থানীয়রা 10 জুন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে উত্তেজিত জনতা কাছারি বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। তবে 2 দিন পর আবার খুলে দেওয়ায় দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখর কাছারিবাড়ি প্রাঙ্গণ। কাছারিবাড়ির কার্যক্রম আগের মতোই চলবে বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কাছারিবাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা এখানে যে সুন্দর বিনোদনের জন্য এখানে যে আসতেন, সেই বিনোদনটা আবার হয়তো পাবেন। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। একটা মামলা রুজু হয়েছে, আমরা এবং নিয়মিত মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে এবং আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।